দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। মরদেহ পরিবহন নিয়ে রীতিমতো ব্যবসা চলছে, তাতে মানুষ জিম্মি সিন্ডিকেটের কাছে, যা চলছে চট্টগ্রাম মেডিকেল ঘিরে, যেখানে ঢুকতে দেয়া হয় না মালিক সমিতির বাইরের কোনো অ্যাম্বুলেন্স। ফলে বাধ্য হয়ে গলা কাটা ভাড়ায় তাদেরই অ্যাম্বুলেন্স দিয়ে বহন করতে হয় মরদেহ। বছরের পর বছর এমন অমানবিক বাণিজ্য চললেও তার কোনো প্রতিকার নেই। ইবেন মিরের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ এবং নাজিমউদ্দিন। 16 জুন চট্টগ্রাম মেডিকেলে কিছুক্ষণ আগে মারা গেছেন আনিস মিয়া। তার মরদেহ নিতে হবে কুমিল্লায়, তাই অ্যাম্বুলেন্স চালক ভাড়া হাঁকান 13,000 টাকা। অথচ এই পথে প্রকৃত ভাড়া 6 থেকে 7,000 টাকা। বাড়তি ভাড়া কেন জানতে চাইলে সেই চালক দেন ভিন্ন তথ্য। আমাদেরকে বলছে এমনি 13,000 টাকা, এমনি ভাড়া হয়েছে আসতে 9,000 টাকা। এমন আরেক ব্যক্তি মারা যান বেসরকারি সিএসসিআর হাসপাতালে। স্বজনরা মরদেহ নেবেন ফেনীর সোনাগাজীতে, তাই মেডিকেলের বাইরের একটি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে পরিবার, যার ভাড়া 4,000 টাকা। যেটা আপনার প্রাইভেটে 4,000, এটা সরকারি মেডিকেলে কত টাকা নেয় সেটা বলতে পারবো না ভাই। একই গন্তব্যের জন্য একটি অ্যাম্বুলেন্স খুঁজতে আমরা যাই মেডিকেলের সামনে। চালক সমিতির সদস্যরা জানান 230 কিলোমিটার দূরত্বে যেতে প্রতি কিলোমিটার 25 টাকা, সাথে সিটি চার্জ 1500 মিলে ভাড়া পড়বে 7 বা 7,500 টাকা। আপনার 8,000 টাকার মতো আসবে, আর বাইরে যাওয়ার পরে কারেন্টের লাইন থেকে 700, কারেন্ট লাগলে 500 টাকা। কেন এত ভাড়া জানতে চাওয়ায় উত্তেজিত হয়ে পড়েন সমিতির এক সদস্য। খোঁজাখুঁজির পর একজন চালকের সন্ধান মেলে। জানান মরদেহ মেডিকেল থেকে অটোরিকশায় করে জিসি কিংবা প্রবর্তক মোড়ে নিয়ে গেলে সেখান থেকে পড়বে 5,000। কোম্পানি আমার বলছে 5,000 টাকা, 5,000 টাকার কমে যাবে না। তবে কিছুক্ষণ পর ক্যামেরা দেখে ভোল পাল্টান তিনিও। একটু আগেই তো আপনি বললেন না 5,000 টাকায় যাবে, ওনাকে আসতে বলেন না। উনি যাবে না। চট্টগ্রাম মেডিকেলে কোনো রোগী মারা গেলে বাইরের অ্যাম্বুলেন্স সেই মরদেহ বহন করতে পারে না। যারা নিতে আসেন তাদেরকে করা হয় হয়রানি জিম্মি, ফলে বাধ্য হয়ে বাড়তি ভাড়ায় নিতে হয় মরদেহ। কথা বলা যাবে না এখানে, যে কোনো গাড়ি জিজ্ঞাসা করবে 13,000 টাকা ভাড়া নেবে, 13-14,000 টাকা ভাড়া। বাইরে থেকে কোনো অ্যাম্বুলেন্স আইনে নেওয়া সম্ভব না। আপনি 100টা গাড়ি কল দেওয়ার আগে চাইবেন, দেখবেন আমার এখানে এই গাড়িটা কি আমার সমিতির অন্তর্ভুক্ত কিনা। যদি আমার সমিতির অন্তর্ভুক্ত হয় তাহলে আপনি এই গাড়ি পাবেন না, আদারওয়াইজ অন্য জায়গায় আপনি কল দিলে গাড়ি পাবেন। অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে নৈরাজ্য চললেও গেল 8 জুন উল্টো তাদের ভাড়া বাড়িয়ে দেওয়া হয় 30%। মরদেহ নিয়ে করে এমন কারবারকে চরম অমানবিক বাণিজ্য বলছেন নাগরিক সমাজ। যদিও বাইরের অ্যাম্বুলেন্স মেডিকেলে ঢুকতে না দেওয়ার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান হাসপাতালের পরিচালক। আমরা বুঝি যে এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অনেক কর্মচারীও এই বাণিজ্যের সাথে যুক্ত আছে, অনেক শক্তিশালী প্রভাবশালী মানুষও যুক্ত আছেন। অ্যাটেন্ডেন্ট যারা টাকা দিচ্ছে তাদেরকে ডকুমেন্ট সহ আনেন, আমি ওদেরকে দেখতেছি মালিক সমিতিগুলো ডকুমেন্ট সহ আসতে হতে, তাহলে তো আমার ধরতে সুবিধা হবে। চট্টগ্রাম মেডিকেল কেন্দ্রিক রোগী বা মরদেহ পরিবহনে নিয়োজিত আছে 100-র বেশি অ্যাম্বুলেন্স। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। কক্সবাজারে সাগরে গোসলে নেমে এক তরুণ নিখোঁজ। এ বিষয়ে নিয়ে আরও খবরাখবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আজিম নিহাদ। আজিম, কখন এই ঘটনা ঘটেছে? নিখোঁজ তরুণের উদ্ধার কার্যক্রম নিয়ে কি খবর আছে জানাবেন। জয়ী, এটি আসলে আজকে দুপুর 12:30টার দিকে কক্সবাজারের যে ইনানি সমুদ্র সৈকত রয়েছে সেখানে এই ঘটনাটি ঘটেছে। আমরা জেলা প্রশাসনের বিচ ম্যানেজমেন্টের যিনি দায়িত্বে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে মূলত আজকে দুপুর 12:30টার দিকে সায়েম এবং তার বন্ধু আরমান সমুদ্র সৈকতের যে ইনানি পয়েন্ট রয়েছে যেখানটায় সচরাচরভাবে গোসল করতে কেউ নামে না, সেখানে তারা গোসল করতে নেমেছিলেন। পরে এক পর্যায়ে সায়েম যখন ভেসে যায় তখন আরমান তার আশপাশে চিৎকার করেছিলেন তাকে বাঁচানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত আসলে তাকে বাঁচানো যায়নি এবং এরপর থেকেই তাকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় ফায়ার সার্ভিসের নেতৃত্বে উদ্ধার কার্যক্রম চলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা যেটি তথ্য নিয়ে যেটি জেনেছি যে সায়েম এবং আরমানের বাড়ি মূলত চট্টগ্রামের হাটাজারি এলাকায়। তারা গত 2 দিন আগে বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। প্রথমে তারা বান্দরবনের বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, সর্বশেষ আজকে মোটরসাইকেল নিয়ে তারা কক্সবাজারের ইনানি টেকনাফে গিয়েছিলেন। সেখান থেকে আসার পথে ইনানির যে পয়েন্টটি রয়েছে সেখানে গোসল করতে নেমেছিলেন এবং গোসল করতে নেমে মূলত সাইম নিখোঁজ হয়ে যায়, যেটা এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। এবং
বীজ কর্মীরা যেটি বলছে যে যেখানটায় আসলে গোসলে নেমেছিলেন সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি এলাকা, সেখানে আসলে কেউ সচরাচর গোসল করতে নামেন না এবং পাথর থাকার কারণে সেটি গোসলের জন্য নিষিদ্ধ বলা হয় অনেকটাই। কিন্তু সেখানে তারা যেহেতু নীরব এলাকা, সেখানে কোনো বাধা নেই বা কোনো তদারকি নেই, ফলে তারা সেখানে নেমে পড়েছিলেন। এর ফলেই মূলত এই দুর্ঘটনাটির শিকার হয়েছে। এবং কক্সবাজারে মূলত যে সমস্ত জায়গায় এসে পর্যটকরা ভুল করে সেটি হচ্ছে পর্যটকদের গোসল করার জন্য কক্সবাজারে মূলত 3টি পয়েন্টের কিছু নির্দিষ্ট জায়গা রয়েছে যেখানে গোসল করলে তারা নিরাপদে গোসল করতে পারবেন এবং স্বাভাবিকভাবে সেখানে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম থাকবে। কিন্তু সেটি আসলে না মেনে পর্যটকরা সমুদ্র সৈকতের টেকনাফ জুড়ে বিস্তীর্ণ যে সমুদ্র সৈকত রয়েছে সেখানে বিভিন্ন জায়গায় নেমে পড়েন, এভাবে এই দুর্ঘটনাগুলোর শিকার হয়। এর আগেও অরিত্র নামে একজন এভাবেই যে অন্য একটি ঝুঁকিপূর্ণ একটি জায়গায় গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন, যার খুঁজে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আজিম নিহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারের সাগরে নেমে এক তরুণ নিখোঁজ, সে বিষয় নিয়ে সবশেষ খবরাখবর জানছিলাম আমরা। কক্সবাজারের পেকুয়ায় আবু তাহের নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাতে মগনামা ইউনিয়নের হারুন মাতবর পাড়ায় এই হত্যাকাণ্ড হয়। নিহতের ছেলে মোহাম্মদ তারেক জানান, সিফাত নামে এক তরুণ তাদের বাড়িতে ঢিল ছুড়লেন, তা দেখতে বের হন তার বাবা। এ সময় সিফাতের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে আবু তাহেরকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, এক নারীকে উত্ত্যক্ত করার দায়ে সালিশে মুচলেকা দিয়ে ছাড়া পায় সিফাত। এই নিয়ে তার সাথে বিরোধ চলে আসছিল আবু তাহেরের, যার জেরে এই হত্যাকাণ্ড। চট্টগ্রামের বায়েজিদে দেশীয় শর্টগান সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে আতুরার ডিপো এলাকায় তহিদুল ইসলাম সামির ও আলমগীর হোসেন সজীব নামে এই 2 জনকে আটক করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে দেশীয় তৈরি শর্টগান ও 5 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে এই অস্ত্র কোথা থেকে তারা এনেছে এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। পুলিশের ধারণা, এলাকায় তারা ছিনতাই সহ নানা অপরাধে জড়িত থাকতে পারে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস ও মোটিভ সম্পর্কে জানা যাবে বলে জানান পুলিশ কর্মকর্তারা। আমরা তাদেরকে গ্রেফতার করে বায়েজিদ বোস্তামির থানায় মামলা রুজু করেছি, তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। অস্ত্রের উৎস সম্পর্কে এখনো পর্যন্ত খুব বিশ্বাসযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি এবং তারা এই অস্ত্রটি এলাকায় ছিনতাই, রাহাজানি এই সমস্ত কাজে ব্যবহার করত। আমরা পরবর্তীতে তাদেরকে রিমান্ডে নিয়ে আসব, আমরা জিজ্ঞাসাবাদ করব তারা এই অস্ত্র কোথায় থেকে সংগ্রহ করেছে, এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তারা চাঁদাবাজি এবং এই রাহাজানি কর্মকাণ্ডের তাদের অতীতের কোনো ইতিহাস আছে কিনা, এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করব। চট্টগ্রামের লোহাগাড়া ও বাঁশখালীতে বন্ধ করে দেয়া গ্যাস ক্ষেত্র পুনরায় পরীক্ষা নিরীক্ষা করার দাবি জানিয়েছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সকালে জাতীয় সংসদে তিনি এই দাবি জানিয়ে বলেন, ষড়যন্ত্রমূলকভাবে ক্ষেত্র দুটি বন্ধ করা হয়েছিল। আবার চট্টলার ওই গ্যাস ফিল্ড ইন্ডিয়া স্বাধীনতার পর বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকে ধ্বংস করার জন্য আমার গ্যাস ফিল্ড শেষ করে দিয়েছিল। বাঁশখালীর চাম্বল আর আমাদের চট্টগ্রামের লোহাগাড়ার বড় হাতিয়ার এই গ্যাস ফিল্ডকে আবার পরীক্ষা নিরীক্ষা করে সেইখানে গ্যাস পাওয়া যায় কিনা সেই ব্যাপারে চিন্তা করতে হবে। চট্টগ্রামে বন্ধ এশিয়াটিক কটন মিলের 1200 শ্রমিক কর্মচারীর বকেয়া পাওনা দ্রুত পরিশোধের দাবি জানানো হয়েছে। বিকেলে আয়োজিত মানববন্ধনে শ্রমিক কর্মচারীরা অভিযোগ করেন, 30 বছর আগে কারখানাটি বন্ধ করার সময় বলা হয়েছিল সবার পাওনা পরিশোধ করা হবে, কিন্তু 3 দশকেও 1200 কর্মীর বকেয়া দেওয়া হয়নি। এতে অনেকে মানবেতর জীবনযাপন করছেন, অনেকে অর্থের অভাবে চিকিৎসা না পেয়ে মারা গেছেন। তাই শ্রমিক কর্মচারীদের অমানবিক পরিস্থিতি থেকে মুক্তি দিতে বকেয়া পরিশোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করা হয় মানববন্ধনে। একই সাথে এক সময়ের লাভজনক মিলটি পুনরায় চালুর দাবি জানান শ্রমিক কর্মচারীরা। 1200 শ্রমিক তাদের বেতনের পাওনা টাকাগুলো পরিশোধ করা নেই তো, কিন্তু বিটিএমসি এই ফ্যাক্টরিকে বিভিন্ন সংস্থার কাছে ভাড়া দিয়ে কোটি কোটি টাকা তারা আয় করেছে, কিন্তু শ্রমিকদের ন্যায্য পাওনা তারা পরিশোধ করে নাই। যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছে তাদের কাছে অনুরোধ জানাবো, দয়া করে শিল্পকে বাঁচান আপনারা। আজকে অনেক শ্রমিক আজকে এটার দিকে আশা ধরে বসে আছে,
অনেক শ্রমিক মারা গিয়েছেন, চলে গিয়েছেন অনেকে। আমরা 10 দিন সরকারকে সময় দেবো, বিটিএমসিকে সময় দিব। এই 10 দিন পরে যদি ওনারা আমাদের ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়, এই 10 দিন পরে আমরা এখানে আমরা অবস্থান কর্মকর্ত এবং ওর পরে আমরা অনশন কর্মকর্ত। এরপরে আমরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে এই মিলের তালা বন্ধ করতে শ্রমিকেরা বাধ্য থাকবে। চট্টগ্রাম মেডিকেলে রোগীর জীবন রক্ষায় এগিয়ে এলো দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ KSRM। উপহার দেওয়া হয়েছে চিকিৎসা সরঞ্জাম। সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফ আহমদ ও চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের হাতে এসব সামগ্রী তুলে দেন KSRM এর উপব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন। হস্তান্তর হওয়া প্রায় 2 কোটি টাকা মূল্যের চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে 4টি হিমোডায়ালাইসিস মেশিন, 4টি রিয়েল টাইম 4D আল্ট্রাসাউন্ড মেশিন এবং একটি উদ্ভাবনী কালার ডপলার সিস্টেম। KSRM এর পরিচালক জসিম উদ্দিন সহ হাসপাতালের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই আত্মমানবতার সেবায় প্রান্তিক রোগীদের জন্য যেই চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন, সেই চিকিৎসা সেবাকে আরেকটু ত্বরান্বিত করার জন্য, আরেকটু সহায়ক হওয়ার জন্য KSRM পরিবার এই মহতী উদ্যোগের অংশীদার হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং মহান আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এই 4টা ডায়ালিসিস মেশিন এখানে কিন্তু যদি আমরা যদি একদিনে যদি 3, 4, 12 প্রায় 12-15 জন রোগীকে কিন্তু এই মেশিনের মাধ্যমে আমরা সেবা দিতে পারবো। এটা হচ্ছে একটা, যেটা হচ্ছে বাইরে হচ্ছে 3 থেকে 3,500 টাকা, আর এখানে আমাদের সরকারিভাবে এই মেশিনগুলোর মাধ্যমে পাবে মাত্র একটা সেশন 400 টাকা। অনেক মানুষ উপকৃত হবে এবং খুব অল্প খরচে এখানে সেবা নিতে পারবে। এবং KSRM এর মতো যে অন্যান্য প্রতিষ্ঠান যারা আছেন তারা সারা দেশে আনাচে কানাচে রাষ্ট্রীয় হাসপাতাল পরিচালিত হচ্ছে। প্রত্যেক হাসপাতালেই সরকার চেষ্টা করছে, তারপরে কিছু কিছু স্বল্পতা আছে। যদি এইরকম ভাবে এগিয়ে আসে তাহলে এটা মানুষের সেবায় কাজে লাগবে। অসুস্থ এক বৃদ্ধ কারবারির পাশে দাঁড়িয়েছে বান্দরবন সেনা রিজিয়ন। সকালে আন্তোহা কারবারিকে দেয়া হয় চিকিৎসা সহায়তা ও খাদ্য সামগ্রী। ক্যাপ্টেন হাসান ইকরাম তার হাতে উপহার সামগ্রী তুলে দেন। কর্মকর্তারা জানান, গেল 22 জুন 24 পদাতিক ডিভিশনের GOC লংলাইপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনে যান। এ সময় আন্তোহা কারবারির চোখের চিকিৎসার জন্য আবেদন করেন। সে অনুযায়ী আন্তোহার চিকিৎসা এবং খাদ্য সামগ্রী প্রদানে সশস্ত্রদের নির্দেশ দেন GOC। নানা কর্মসূচিতে উদযাপন হয়েছে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রামের 59তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল প্রেস ক্লাব মিলনায়তনে ছিল এই আয়োজন। আনুষ্ঠানিকতার মধ্যে ছিল কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা। এ সময় সংগঠনের 59 বছরের গৌরবোজ্জ্বল পথচলা এবং কল্যাণমুখী কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়। দৈনিক আজাদী সম্পাদক MA মালিক, বৌদ্ধ যুব পরিষদের প্রধান পৃষ্ঠপোষক লায়ন রূপম কিশোর বড়ুয়া ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এবার একটি শোক সংবাদ। প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডাক্তার রবিউল হোসেন মারা গেছেন। দুপুর 12:30টায় নিজের প্রতিষ্ঠিত হাসপাতাল ইম্পেরিয়ালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ বাদ এশা জমিয়তুল ফালাহ মসজিদে প্রথম, রোববার সকাল 9টায় দীর্ঘদিনের কর্মস্থল চক্ষু হাসপাতালে দ্বিতীয় এবং একই দিন বাদ জোহর মিরসরাইয়ের কাঠাছড়ায় তৃতীয় জানাজা শেষে দাফন করা হবে ডাক্তার রবিউল হোসেনকে। অসংখ্য প্রতিষ্ঠান ও ইনস্টিটিউট গড়ে তুলেছেন উপমহাদেশের খ্যাতিমান এই চিকিৎসক। কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পেয়েছেন দেশি বিদেশি বহু সম্মাননা, পুরস্কার। বরেণ্য মানুষটির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্বাস্থ্য খাতে।